গিন্নি, ও গিন্নি, আমি কাট কাটতে গেলাম গো। তুমি বাড়িতে মেয়েটাকে দেখে রেখো, আমি কাজ শেষ করে সকাল সকালই চলে আসবো। হ্যাঁ, কাজে যাচ্ছ যাও, কিন্তু গিয়ে আবার বোকার মতো কাজ করে এসো না, কিন্তু বুঝেছো? তোমাকে তো বোকার সহজ সরল পেয়ে সবাই ঠকিয়ে থাকে। এভাবে কেন বলছো গিন্নি? আমাদের তো একে অন্যকে সাহায্য করা প্রয়োজন। আমি আসলে কারো বিপদ দেখলে চুপ থাকতে পারি না। হ্যাঁ, সেজন্যই যাচাই বাছাই না করে কাউকে সাহায্য করতে বসবে, তাই না? তোমার সহজ সরলতার সুযোগ নিয়ে সবাই তোমাকে বোকা বানিয়ে থাকে, এটা যে তুমি কবে বুঝবে? মিসকে তার স্ত্রী শিয়ালিনীর কথায় আর কোনো উত্তর দেয় না। মিসকে কুঠার হাতে নিয়ে গাছ কাটতে চলে যায়। গিয়ে দেখে বল্টু শিয়াল আগে থেকে গাছ কাটছে। আরে বাহ বল্টু, তুই মনে হয় আগে থেকেই এখানে গাছ কাটছিস। তোর তো কাজ প্রায় শেষ। আমি বরং আজ এই গাছটা কেটে কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে যাই। আরে দাঁড়া মিচকে, তুই এই আশেপাশের গাছগুলো কাটিস না, এই গাছগুলো আমি কাটবো। সে কি কথা বল্টু, সব গাছ তুই একাই কাটবি কেন? এখানে তো আমাদের সবার অধিকার আছে। আসলে হয়েছে কি দাদা, আমার এই মাসে খুব টাকার দরকার। আমার গিন্নি তো ভীষণ অসুস্থ, তাই আমি যদি কাঠগুলো কাটতে পারি তাহলে আমার বেশ উপকার হতো। এমা, এই কথা তুই আমাকে আগে বলবি না? আয়, আমিও তোকে গাছ কেটে দিয়ে সাহায্য করছি। তুই তো একা এতগুলো গাছ কাটতে পারবি না, হাঁপিয়ে যাবি। না না দাদা, তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? আমি একাই পারবো। বল্টু এভাবে বলার পরও মিসকে বল্টুকে সাহায্য করতে থাকে। এতে বল্টু মনে মনে ভীষণ খুশি হয়। বোকা মিচকে আমাকে কিনা সাহায্য করছে, ভালোই হলো, আজকে অনেক টাকা পাওয়া যাবে। বল্টু ভীষণ খুশি হয়, আর কাঠ কাটা শেষ হলে বল্টু সবগুলো কাঠ নিয়ে বাজারে চলে যায়। এই যা, আজকে তো আমি কোনো কাঠ কাটতেই পেলাম না। এখন তবে বাড়িতে চলে যাই। মিসকে শুধু কুঠার হাতে নিয়ে বাড়িতে চলে আসে। না না না, আমি কিছুতেই আজকে মুরগির মাংস ছাড়া ভাত খাবো না, মানে খাবো না। তুমি বাবাকে বলবে আমার জন্য মুরগির মাংস নিয়ে আসতে। টিনা এসব বলতে বলতেই সেখানে মিসকে চলে আসে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? আমার মেয়েটা কি নিয়ে এত জেদ করছে শুনি? কি হয়েছে মা আমার? আমাকে বলো তো শুনি। তোমায় বলে কি হবে শুনি? তুমি কোনো সমাধান করতে পারবে? তোমার মেয়ে মুরগি খাওয়ার জন্য জেদ করছে, কিন্তু তুমি তো সেই খালি হাতে ফিরে এসেছো। কোনো রোজগার করেছো কিনা কে জানে। এখন মেয়ের কান্না থামাও, দেখি কত পারো তুমি। মা টিনা, কাঁদিস না মা, আমি কাল ঠিক তোর জন্য মুরগি নিয়ে আসবো। তুই দেখিস, তখন মজা করে মুরগি দিয়ে ভাত খেয়ে নিস। এখন আর কাঁদিস না, কেমন? মিসকে এভাবেই তার মেয়ে টিনাকে বোঝাতে থাকে। অবশেষে টিনা কান্না থামিয়ে খাবার খেয়ে নেয়। এইভাবে এইভাবে আর কত মেয়েকে বোঝাবে বলো তো মিসকে? রান্না করার মতো কোনো খাবার নেই ঘরে। এইভাবে চললে আমরা না খেয়ে মরে যাব। শিয়ালিনী চিৎকার করতে থাকে, আর মিসকে চিন্তিত হয়ে বসে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। মিসকে সারাক্ষণ অন্যের বিপদে সাহায্য করে বেড়াতো, আর মিসকের সেই সরলতার সুযোগ নিয়ে সবাই মিসকেকে ঠকাতো। একদিন টিনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ গো মিসকে, হা করে দেখছো কি শুনি? যাও মেয়েটার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। দেখছো না কেমন জ্বরের ঘরে আবোল তাবোল বকছে মেয়েটা। হ্যাঁ গিন্নি, আনছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কাঠ কেটে দেখছি, তারপর ওষুধ আনতে পারি কি না। মিসকে চিন্তিত মনে বাহিরে বেরিয়ে আসে, আর কুঠার নিয়ে জঙ্গলে চলে যায়। আরে মিসকে দাদা, কি হয়েছে? এত চিন্তিত কেন শুনি? বলি কি বল্টু, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবি? আমার মেয়েটার ভীষণ জ্বর, যদি তুই সাহায্য করতি তাহলে বড্ড উপকার হতো। না না দাদা, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। তোমার কাছে তো কোনো টাকাই থাকে না, আবার ঠিকভাবে কাজ করতেই পারো না। তাহলে তুমি আমার টাকা শোধ করবে কি দিয়ে শুনি? আমি পারবো না দাদা। আমি তোমাকে ঠিক শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব। আর আমিও তো তোমাকে সাহায্য করতাম, তাহলে আজকে আমার বিপদে পাশে দাঁড়াবে না? কি বললে তুমি দাদা? একটু সাহায্য চেয়েছো,
আর আমি সাহায্য করিনি বলে তুমি আমাকে খোঁটা দিলে? না না, তুমি একদম ঠিক করোনি দাদা। আগে যদি জানতাম যে তুমি আমাকে খোঁটা দিবে তাহলে জীবনেও তোমার থেকে সাহায্য নিতাম না। আরে না না, তুমি আমাকে ভুল ভাবছো। আচ্ছা ঠিক আছে, আমাকে কোনো সাহায্য করতে হবে না। এরপর মিসকে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর সামনের দিকে হাঁটতে থাকে। না, কোথাও কোনো গাছ পেলাম না কাটার জন্য। এদিকে মেয়েটা আমার জ্বরে পড়ে আছে। আমি এক এমন বাবা যে মেয়ের জন্য সামান্য কটা টাকার ওষুধও কিনতে পারি না। মিসকে এসব ভেবে যখন হাঁটছিল এমন সময় আনমনে থাকার কারণে মিসকে ধপাস করে একটা গর্তে পড়ে যায়। আরে আমি কোথায় এসে পড়লাম রে বাবা? আরে কি, কেউ মনে হয় কাঁদছে। ওইদিকে গিয়ে দেখি তো। এরপর মিসকে আরেকটু সামনের দিকে এগিয়ে যায় আর সামনে গিয়ে দেখে একটা পরী সেখানে বন্দি হয়ে আছে। আমাকে বাঁচাও, আমি যে এখানে আজ অনেক দিন থেকে বন্দি আছি। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি মারা যাব। চিন্তা করো না পরি, আমি তোমার এই বাঁধন এক্ষুনি খুলে দিচ্ছি। এরপর মিসকে পরীকে মুক্ত করে আর বাঁধন খুলে দেয়। এতে পরী ভীষণ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করে দেওয়ার জন্য। আমাকে যে এক্ষুনি যেতে হবে। এই নাও জাদুই ডিম। এই ডিম দুটো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে আর তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। এসব বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু মিসকে এত কিছুর পর ভীষণ ভয় পেয়ে যায়। এই পরি আমাকে একা রেখে কোথায় গেল? আরে ডিম আমাকে কিভাবে সাহায্য করবে? আমি তো এই গর্ত থেকে বের হওয়ার রাস্তাই পাচ্ছি না। তাহলে কি আমি এই গর্তে পচে মরে যাব নাকি? মিসকে চিন্তায় পড়ে যায় আর সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। এমন সময় মিসকে দেখে তার সামনে একটা সাপ। আরে আরে, চল জানতো তুই থাকতে কিনা আমি খাবার নিয়ে চিন্তা করছি। তোকে তো কি লেখে আমি আমার পেট ভরাতে পারি। ওরে বাবারে, তাহলে কি এখন আমার এই সাপের পেটে যেতে হবে নাকি? কি করি এখন? এই সাপ, আমায় মারিস না, খাস না আমায় বলছি। এর ফল কিন্তু একদম ভালো হবে না। হা, আমায় কিনা ভয় দেখাচ্ছিস? তবে রে, তোকে আজকে খেয়ে ছাড়বো। সাপের কথা শুনে মিসকে ভীষণ ভয় পেয়ে যায় আর মিসকের মাথায় তখন জাদুই ডিমের কথা মনে পড়ে। আর মিসকে সাপকে আঘাত করার জন্য কিছু খুঁজতে থাকে। অবশেষে মিসকে কিছু না পেয়ে একটা ডিম দিয়ে সাপকে ঢিল ছোড়ে আর সাপটি সেখানেই মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। আরে আরে, তার মানে আমাকে পরি ঠিক কথাই বলেছিল। এই সামান্য ডিম কিনা একটা সাপকে ধ্বংস করে দিল। তার মানে বাকি যে ডিমটা আছে, এই ডিমটি আমাকে এখান থেকে বের হওয়ার পথ দেখাবে। এরপর মিসকে আরেকটি ডিম নিয়ে ঢিল ছুঁড়তেই গর্ত থেকে বের হওয়ার একটা পথ তৈরি হয় আর অনেকগুলো হিরে ঝরতে থাকে। ওমা, আমি কি দেখছি? এতগুলো হিরে! এই হিরেগুলো আমি বাড়িতে নিয়ে গেলে তো সারা জীবন বসে বসে খেতে পারবো, আর কোনো অভাব হবে না আমার। মিসকে আর কোনো দেরি করে না। মিসকে তাড়াতাড়ি করে সবগুলো হিরে কুড়িয়ে নেয় আর একটা হিরে বিক্রি করে মেয়ের জন্য ঔষধ নিয়ে বাড়িতে চলে আসে। একি মিসকে, তুমি জানোই মেয়েটা আমার কত অসুস্থ, তাহলে তুমি এত দেরি করে কেন ফিরলে শুনি? আরে থামো গিন্নি থামো, কি হয়েছে তুমি শোনোই না? এরপর মিসকে শিয়ালিনীকে সবটা খুলে বলে। আরে বাহ, আমাদের ভাগ্য তো একেবারে খুলে গেল। তবে শোনো, এখন থেকে আমি সবাইকে সাহায্য করব, কারণ তোমার সরলতার সুযোগ সবাই নেয়। এরপর থেকে তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বউ, ও বউ, কোথায় তুমি? অনেক গরম পড়েছে, আমাকে এক গ্লাস পানি দাও তো। গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। কি এমন কাজ করে এসেছো শুনি যে তৃষ্ণায় তোমার গলা শুকিয়ে গেছে? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই। বউ, যখনই তোমার কাছে কোনো কিছু চাই তখনই তুমি আমার সাথে এমন ব্যবহার করো। আমি তো কাজের জন্য সারা বনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ তো আমাকে কোনো কাজই দিচ্ছে না। কেউ যখন কোনো কাজই দিচ্ছে না,
তখন বাড়ি বাড়ি চুরি করলেই তো পারো, তোমাকে বিয়ে করাই আমার ঘাট হয়েছে। এই বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আরে আরে, এ কথা তো ভেবে দেখিনি। বউ তো আমার সঠিক কথাই বলেছে। আমি এখন থেকে চুরি করে বউয়ের সব চাহিদা পূরণ করব। তবুও রোজ রোজ বউয়ের মুখে এমন কথা শুনতে পারবো না। মাইরে 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 মাইরে। এই বলে বল্টু শিয়াল চুরি করতে যায়। আমার কামারে মুরগিগুলো এমন করে চেঁচামেচি করছে কেন? নিশ্চয় কোনো চোর এসেছে রে। বাইরে গিয়ে দেখি তো ঘটনাটা কি। আরে এই তো দেখছি বল্টু। ওরে আরামজাদা, তুই আমার মুরগিগুলো চুরি করতে এসেছিস? এই কে কোথায় আছিস রে? জলদি ঘর থেকে বেরো। আজ চোরকে হাতে নাতে ধরেছি। বেটা চোর, এভাবে মুরগি চুরি করে বাজারে বিক্রি করে আজ তোকে রাম দোলাই দেব রে। আয় মা। এই বলে বলে সব পশু এসে বল্টু শিয়ালকে মারতে থাকে। এরপর যদি তোকে আর একবার দেখেছি আমার মুরগির দিকে হাত বাড়াতে, তাহলে সেদিন তোর হাত পুরোটাই কেটে ফেলবো রে। এই এ ভাই, সবাই সবার ঘরে চলে যা। এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর বল্টু শিয়াল মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। বউ, ওঠো বউ। আমি যা দাঁড়াতে পারছি না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বউ ওঠো। কই গো? ওগো, তোমার এসব কি হয়েছে গো? তোমার সারা শরীরে এত রক্ত কেন? কোথায় কি এমন অ্যাক্সিডেন্ট করে এলে? আরে কত রক্ত ঝরছে শরীর থেকে। বিছানায় এসো দেখি, আমি মালিশ করে দিচ্ছি। বউ, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি গো। তুমি তো বলেছিলে চুরি করার জন্য, তাই তো চুরি করতে গিয়ে পাবলিকের হাতে মার খেয়ে এই অবস্থা হয়েছে গো আমার। মারে 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 মারে। ওগো, এটা কি আমার মনের কথা ছিল গো? তুমি কি কোনোদিনও চালাক হবে না? এমন কাজ আর কখনো করবে না গো। আচ্ছা, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, তাহলে আমি কি নিয়ে থাকতাম বলো? তুমি শুধু আমার উপরের রাগটাই দেখলে, ভিতরের ভালোবাসাটা দেখলে না। বউ, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রয়োজনে ভিক্ষে করে খাবো, তবু আর কোনোদিন চুরি করতে যাব না গো। তোমার ভালোবাসার কসম বউ। এই বলে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বল্টু শিয়াল ভিক্ষে করার জন্য বেরিয়ে পড়ে। এই যে দিদি, আমাকে কিছু ভিক্ষা দিন না। কাল থেকে ঘরে কোনো খাবার নেই, অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছি। দিদি কিছু ভিক্ষা দেন না। আরে আরে, তুই সেই বল্টু চোর না, যাকে পরশুরাতে গণধোলাই দিয়েছে? আজ আবার ভিক্ষা করার নামে আমার বাড়িতে চুরি করতে এসেছিস? বাগিনী দিদি, আমি চুরি করা ছেড়ে দিয়েছি। কেউ কোনো কাজ দেয় না বলে তাই ভিক্ষা করতে এসেছি। ভালো কোনো কাজ পেলে এই ভিক্ষাটাও ছেড়ে দিব। তুই কি ভেবেছিস তোর এই মন ভোলা কথায় আমি সব ভুলে যাব? কোনো ভিক্ষা পাবি না তুই। এখনই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা বলছি।
না হলে কিন্তু সবাইকে ডেকে আবার মার খাওয়াবো। বাঘিনী দিদি, সেটার আর কোনো প্রয়োজনই হবে না, আমি চলে যাচ্ছি এখান থেকে। এই বলে বল্টু শিয়াল কান্না করতে করতে বাড়ির পথে যেতে থাকে। হায় খোদা, এই পুটলিটা তো আমি কিছুতেই তুলতে পারছি না, শরীরে এক ছটাক শক্তিও নেই। ও বাবা, আমার একটা উপকার করে দেবে গো। বুড়িমা, বলুন কি করতে হবে? আমার এই পুটলিটা এই মাটি থেকে একটু আমার হাতে তুলে দাও না বাবা, নিচে হেলে তুলতে পারছি না যে। বুড়িমা, যাই হোক, অন্তত আপনি আমাকে চোর ভাবলেন না। বনে সবাই তো ভাবে আমি একটা চোর। আমি তো ভাবলাম আপনিও নিশ্চয় বলবেন আপনার পুটলি নেওয়ার জন্যই আমি এখানে এসেছি। এই নিন বুড়িমা। এই তো পেয়েছি, আমি তো এমনই একজনকে খুঁজছিলাম। তোর মনে অনেক কষ্ট দুঃখ, তাই না রে? তবে তুই কোনো চিন্তা করিস না, তোর আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না। এই নে একটি মরিচের চারা। বুড়িমা, এই সামান্য মরিচের চারা দিয়ে আমি বা কি করব? এটা কোনো সাধারণ মরিচের চারা নয় রে, এটা তুই বাড়িতে রোপণ করলেই এর আসল রহস্য জানতে পারবি। এই বলে বৃদ্ধাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে আরে, এই বুড়িমা কোথায় গেল? কি আজব ব্যাপার, বুড়িমা হঠাৎ করে গায়েব হয়ে গেল। বুড়িমা যখন বলেছে তখনই মরিচের চারাটা নিয়ে আমি বাড়িতেই যাই। এই বলে বল্টু শিয়াল মরিচের চারাটা নিয়ে বাড়িতে যায় আর শিউলি শিয়ালিনীকে সমস্ত কথা খুলে বলে। ওগো, আমাকে চারাটি দাও দেখি, আমি একে ভালো জায়গায় রোপণ করে দিচ্ছি। বুড়িমার কথা তো সত্যি হতে পারে। এরপর শিউলি মরিচের চারাটি একটি ভালো স্থানে রোপণ করে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ওগো, অনেকদিন তো হলো মরিচের চারাটি রোপণ করেছি, একবার গিয়ে দেখে আসি তো কি এমন রহস্য আছে ওই মরিচ গাছে। বউ, তুমি ঠিকই বলেছো, অনেকদিন হয় মরিচের গাছটিকে দেখা হয় না। চলো আমরা দুজন মিলে গিয়ে দেখে আসি। বউ, আমার চোখে তো আমি বিশ্বাস করতে পারছি না, এটা দেখছি মরিচ গাছে মুক্তা ধরেছে। বউ, তাহলে কি বুড়িমা এই রহস্যের কথাই বলেছিল? আমাদের তো কপালটাই খুলে গেল বউ। হ্যাঁ গো হ্যাঁ, আমার ভীষণ আনন্দ হচ্ছে গো। এখন থেকে আমরা রোজ ভালো মন্দ খেতে পারবো, তোমাকেও আর ভিক্ষা করতে হবে না গো। এখন থেকে রোজ এই মরিচ গাছ থেকে মুক্তা নিয়ে বিক্রি করে আমরা সুখে দিন কাটাতে পারবো। এরপর থেকে তারা সেই মরিচ গাছ থেকে মুক্তা তুলে স্বর্ণকারের দোকানে বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।